নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা তো সব সত্যিটা সোমনাথকে বলে দিল। এবার সোমনাথ কি ঠিকঠাকভাবে সেটা শুনেছে? দেখা যাক। প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে বলতে থাকে সোমনাথকে, আমি জানি যে সবটা মেনে নেওয়া তোমার পক্ষে সম্ভব নয়। আমার আগের বয়ফ্রেন্ড আছে, মানে যে আমার বয়ফ্রেন্ড ছিল আর কি, সে মিছরিকে আমার কোলে দিয়ে পালিয়ে গেছে আমার কাছ থেকে। পুরো সংসারটাকে আমি কষ্ট করে চালাচ্ছি সোমনাথ। এই সমস্ত কথা মহারাজ পাশ থেকে শুনতে থাকে। কোথাও না কোথাও মহারাজের শুনে খারাপ লাগে, চোখে জল আসে। আমার সংসারটা পুরো শেষ করে দিয়েছে। আমি দিনের পর দিন আমার মেয়েটাকে আমার মায়ের কাছে রেখে এই শহরে রোজগারের আশায় এসেছিলাম, এবং তাই করে যাচ্ছি আমি প্রত্যেকটা দিন। আমি আমার মাকে বলেছি যে আমার ওই ছোট্ট মেয়ে মিছরি যাতে কোনোদিনও জানতে না পারে যে আমি ওর মা। ও জানবে যে আমি ওর মাসি। প্রিয়াঙ্কা সব কিছু বলেই চলেছে আর কেঁদেই চলেছে। এদিকে দেখা যাচ্ছে সোমনাথ তো কিছু শুনতেই পায়নি, ফোনে নেটওয়ার্কই নাই। ও হ্যালো হ্যালো করেই চলে যাচ্ছে, কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছে না। আর প্রিয়াঙ্কা ওদিকে সবটা গড়গড় করে বলেই চলেছে। মহারাজ মনে মনে বলতে থাকে, তাহলে আমার আশঙ্কায় একদম ঠিক। আমি কি আর কোনোদিন কোনোভাবে জানতে পারতাম? কিন্তু আপনার মাই তো আমাদের কাছে অজান্তে বলে ফেলেছে যে মিছরির মায়ের নাম কল্যাণী। এইসব মনে মনে ভাবে মহারাজ। এদিকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা তো বলেই চলেছে, কিন্তু সোমনাথ হ্যালো হ্যালো করেই চলেছে। বলে, ধুর বাবা, এতক্ষণ ধরে সোনা কি বললো কিছুই তো শুনতে পেলাম না। সোমনাথ বলে। সোমনাথ ভাবতে থাকে, প্রিয়াঙ্কা আবার জেনে যাবে না তো যে আমার পূজারিনীর সাথে বিয়ে ঠিক হয়েছিল? বিয়ের দিন বাবা সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলাম না, তাহলে তো সব সর্বনাশ হয়ে যাবে। সোমনাথ ভাবতে থাকে। এদিকে প্রিয়াঙ্কা বলতেই থাকে, আমি তোমাকে খুব ভালোবাসি সোমনাথ, প্লিজ কিছু বলো না, তুমি চুপ করে থেকো না। প্রিয়াঙ্কা বলতে থাকে, তুমি শুনতে পাচ্ছ সোনা? প্লিজ তুমি কিছু বলো, তুমি শুনতে পাচ্ছ? প্রিয়াঙ্কা ফোনটা রেখে দেয়, চিন্তায় পড়ে যায়, কারণ ওদিক থেকে তো কোনো আওয়াজ আসছে না। এদিকে একটা টিস্যু পেপার মহারাজ প্রিয়াঙ্কাকে দেয় তার চোখের জল মোছার জন্য। মহারাজ মনে মনে বলতে থাকে, প্রিয়াঙ্কার জন্য আমার খারাপ লাগছে। পরিস্থিতি চাপে পড়ে মানুষকে কত কিনা করতে হয়, একটা মিথ্যে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে বলতে হয়। কাঁদতে কাঁদতে মহারাজকে বলে, আমি তো সবটা বললাম তোমার দাদাকে, তুমি তো শুনলে মহারাজ? বলো, শুনলে তো? আমি সবটা বললাম। হবে না, আমাদের বিয়েটা হবে না, সব শেষ হয়ে গেল। সোমনাথ আমাকে বিয়ে করবে না, আমি জানি, সব শেষ হয়ে গেল। মহারাজ বলে, দেখুন, যা হবে ভালোর জন্যই হবে। আপনি বরং মন থেকে যে সবকিছু বললেন তাতে আপনার হালকা বোধ হচ্ছে না? প্রিয়াঙ্কা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। না হলে কিন্তু মিথ্যেটা এইভাবে সারা জীবন বয়ে নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর, মহারাজ বলে। প্রিয়াঙ্কা মনে মনে বলতে থাকে, মহারাজকে দেখে তো ভালো ছেলেই মনে হয়। ওকে ওর কথাই তো আমি সোমনাথকে সবটা সত্যি বলে দিলাম। এখন সত্যি নিজেকে বেশ হালকা লাগছে, কিন্তু সংসার করার স্বাদটা বোধহয় আর আমার জীবনে মিটলো না। প্রিয়াঙ্কা মনে মনে বলতে থাকে। মহারাজ বলে, আপনি এতক্ষণ যা বললেন, যা করলেন, সব কিছু ঠিক করলেন। দেখবেন ভগবান আপনার সহায় হবে। আমি আসছি এখন, বলে মহারাজ বেরিয়ে পড়ে। এদিকে দেখা যাচ্ছে পূজা মনে মনে খুব খুশি, গান শুনছে আর একা একাই নাচ করছে। দেখা যাচ্ছে আপন মনে নাচ করেই চলেছে পূজা। দেখা যাচ্ছে মহারাজ ভিডিও কলিং করেছে। পূজা কিছুতে রিসিভ করতে পারে না, কিছুক্ষণ চেষ্টা করার পর রিসিভটা করে। মহারাজ বলে, এই ফোনটা তো এক্ষুনি কেটে যেত। পূজা বলে, আমি তো অত স্মার্ট নই যে একটা স্মার্টফোন হাতে ধরিয়ে দিলে আমি সব শিখে যাব। মহারাজ বলে, ও এই বেলা আপনি স্মার্ট নন, তাই তো? শুনুন, আপনি কি আমি না খুব ভালো করেই জানি। পূজা বলে, তাই? সত্যি জানেন? তখন মহারাজ বলে, শুনুন, ভিডিও কলটা না কোনো হাতি ঘোড়া ব্যাপার নয়, একটা বাচ্চাও বোঝে। পূজা বলে, একটু বেশি সময় তো লেগেছে, তাতে এত কথা কেন শোনাচ্ছেন? হ্যাঁ। পূজা বলে, আর তাছাড়া এটা আমার প্রথম ভিডিও কল। মহারাজ বলে, তাই নাকি? জানেন, এটা আমারও প্রথম ভিডিও কল। পূজা বলে, তাই? মহারাজ বলে, হ্যাঁ, এর আগে কাকেই বা ভিডিও কল করতাম, কে ছিল? পূজা বলে, যাই হোক, মাথা থেকে একটা বড় বোঝা নামলো, তাই না বলুন? মহারাজ বলে, হ্যাঁ, এই যে সবটা সত্যি জানাজানি হয়ে গেল। মহারাজ বলে, আচ্ছা বলুন তো, বাড়ির মহলটা এখন কেমন? পূজা বলে, আসলে তো আমি ঘরের মধ্যে, আর ঘরের দরজাটাও বন্ধ। মহারাজ বলে, কি ব্যাপার, আপনি এই সময় ঘরে কেন, আর দরজাটাই বা বন্ধ কেন? আপনি তো এই সময় রান্নাঘরে থাকেন। পূজা আমতা আমতা করতে করতে বলে, সত্যি করে বলবো? মহারাজ বলে, বলুন, আপনি শত চেষ্টা করলেও আপনার দ্বারা মিথ্যে কথা বলাটা হবে না, তাই বলুন। পূজা বলে, আমি নাচছিলাম। মহারাজ বলে, হ্যাঁ, নাচছিলেন? আচ্ছা, আপনি কিছু খেয়েছেন টেয়েছেন নাকি? মহারাজ বলে, আপনি আবার একটা গোটা মেরে দিয়েছেন না? পূজা বলে, পূজা বলে, আবার মানে কি? আমি কি ওই আবার মদ খেয়ে বেসামাল হয়ে নেচেছি নাকি? আমার তো মনে খুব শান্তি আছে, তাই আমি নাচছিলাম। নাচতে ইচ্ছে করছিল, তাই নেচেছি। মহারাজ বলে, তাই নাকি? একটু দেখান তো দেখি কেমন নাচছিলেন। নাচুন নাচুন, মহারাজ বলে। পূজা বলে, ধাত, এরকম ভাবার হয় নাকি? মহারাজ বলে, শুনুন, এত কিছুর পরেও যদি দাদা প্রিয়াঙ্কাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে কিন্তু আপনাকে নাচতে হবে। হ্যাঁ। পূজা বলে, আমি এখন পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, তাই ওই সব বাসর টাসরে আমার থাকাও হবে না, নাচাও হবে না। মহারাজ বলে, বাবা, আমি ঠিক বুঝলাম না, কি করবেন আপনি সেই সময় শুনি? তখন পূজা বলে, কেন, খোকন স্যারের কাছে পড়বো। ও আচ্ছা, বেশ, তাহলে আপনি খোকন স্যারের কাছে পড়বেন, আমিও তাহলে মাধুরীকে পড়াবো। পূজা বলে, কি পড়াবেন?
তখন মহারাজ বলে ওই বলবো না বলে ফোনটা কেটে দেয়। পূজা বলে ফোনটা কেটে দিলেন, আমি আপনার সাথে মজা করছিলাম আর আপনি আমাকে মাধুরী জুজুর ভয় দেখালেন। একই আমি ভেবে ভেবে মরছি যে ওই প্রিয়াঙ্কা দিদি বিয়ে করে এসে যে আমার আবার কি হাল করবে কে জানে। পূজা ভাবে আজকে আমাদের চাপে পড়ে প্রিয়াঙ্কা দিদি সব সত্যিটা বলে দিয়েছেন ঠিকই, কিন্তু উনি কি এই রাগটা পুষে রাখবেন? আর বড়দা, উনি কি আমার আর মিস্টার মাথা গরমের আরও ক্ষতি করার চেষ্টা করবেন? এদিকে দেখা যাচ্ছে বাড়িতে সবাই চুপ করে বসে আছে মহারাজের বাড়িতে, আর ওদিকে পূর্ণিমা জয়া আসছে। ঠাম্মি দেখতেই বলে এলেন বিশ্ব সেরা শাশুড়ি, নিজের বৌমাকে আইবুড়ো ভাত খাইয়ে এলেন। পূর্ণিমা বলে মাঝে মধ্যে না এই বাড়িটাতে ফিরতে ইচ্ছে করে না, জানিস তো জয়া, সব সময় খোঁটা দিয়ে কথা আর খোঁচা মেরে কথা। এত খোঁচা দিয়ে কথা বোধহয় আমি ওই বাচাল মেয়েটাকেও বলি না। ঠাম্মি বলে ও বাবা, কি কথা শুনি আমি তোমার মুখ থেকে, এই তো 1 সেকেন্ড আগেই বললে বাচাল মেয়ে। পূর্ণিমা বলে বাচালকে বাচাল বলবো না তো আর কি বলবো শুনি। ঠাম্মি বলে আমার নাত বউ যদি বাচাল হয় তাহলে তুমি মহা বাচাল। তখন মহারাজের মা রেগে যায়, কি বললেন? এদিকে মাধুরী বলে ওঠে এই তোমরা সবসময় এত ঝগড়া করো কেন গো? ঠাম্মি তো রেগে বোম হয়ে যায়, বলে এই তোকে এত বড় সাহস কে দিয়েছে রে আমাদের মধ্যে কথা বলার? চিৎকার করে ওঠে ঠাম্মি। বড্ড বেড়েছিস না, যা এবার বাড়িতে ফিরে যা। ইয়ার কি হচ্ছে, তোকে এই বিয়ে বাড়িতে কোনো কাজে লাগবে না, যা বেরো বেরো এখান থেকে, চিৎকার করতে থাকে ঠাম্মি। এদিকে মাধুরী যখন চলে যেতে থাকে তখন পূর্ণিমা আটকায়, বলে কোথাও যাবে না তুমি, তুমি আমার কাজ করবে, আমি যা বলবো তাই করবে, যাও গিয়ে তত্ত্বগুলো সাজাও। মাধুরী চলে যায়। মহারাজের বাবা বলেন এ কি, তুমি তো দেখছি মায়ের কোনো কথাকেই সম্মান দাও না। পূর্ণিমা বলে না দিই না, কারণ সংসারটা আমার, আমি যেভাবে বলবো সেভাবেই হবে। মহারাজের বাবা বলে এই বাড়িটা কিন্তু তোমার আর আমার নামে, তোমার একার নামে কিন্তু নয়, ঠিক আছে? পূর্ণিমা বলে আমি কিন্তু সংসারের কথা বলছি, এই ইট কাঠ পাথর তার কথা কিন্তু বলছি না। মহারাজের বাবা বলে এই ইট কাঠ পাথর দিয়ে কিন্তু একটা সংসার তৈরি হয়, আর সেখানে যদি তুমি আমার মাকে অনবরত অপমান করে যাও আমি কিন্তু চুপ করে থাকবো না। সোমনাথ চলে আসে, বলে আবার কি হলো বলো তো? পূর্ণিমা বলে কি আবার হবে, হট টপিক তোর বিয়ে, বলে হাসতে থাকে। সোমনাথ বলে আর একটা দিন তো মা, সবুর করো, তারপরে দেখো প্রিয়াঙ্কা এসে কি করে। জয়া তখন বলে কি করবে রে? মায়ের সাথে গলা মিলিয়ে না এদের সবকটাকে টাইট দেবে, সোমনাথ বলে। তখন ঠাম্মি বলে উলি বাবারে তাই নাকি, বড্ড ভয় করছে রে, বড্ড ভয় করছে, আমাকে একটা টেবিলের তলায় ঢুকিয়ে দে না রে, বড্ড ভয় করছে আমার। ঠাম্মি বলে বিয়ে না হতে এই বিয়ে হলে তো সাপের 5 পা দেখবি রে। শিব বলে দাঁড়াও ঠাম্মি, আগে বিয়েটা তো হোক। সোমনাথ তখন রেগে গিয়ে এক চড় মারে শিবকে, সবাই অবাক হয়ে যায়। সোমনাথ বলে আমার বিয়ে ভাঙার খেলায় তুইও নাম লিখিয়েছিস? শিব বলে আগে লেখাইনি দাদা, তবে এই যে চটটা খেলাম না, এবার নামটা লেখাবো। শিব চলে যায়। মহারাজের বাবা বলে এই সোমনাথটা দেখছি গৃহযুদ্ধ না বাঁধিয়ে ছাড়বে না। পূর্ণিমা মনে মনে ভাবে শিবের গায়ে হাত তোলাটা উচিত হয়নি সোমনাথের। এদিকে শিব আর মিলি এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে। শিব বলে মেজদা ঠিকই বলে, এই বর্দাটা একটা শয়তান। মিলি বলে শয়তান না রে, ধূর্ত শেয়াল। তখন শিব বলে না না, শেয়ালের থেকেও অনেক বেশি ডেঞ্জারাস। সেখানে ঠাম্মি আর বাবাও আসেন। ঠাম্মি বলে যে না রে, জন্তু জানোয়ার না অনেক ভালো জানিস তো, কিন্তু ওই কালো মাথাকে কখনো বিশ্বাস করতে নেই। মহারাজের বাবা বলে জানিস তো শিব, মানুষের মতো বেইমান এই দুনিয়াতে আর দুটো হয় না। ওদিকে পূর্ণিমাও আসে। পূর্ণিমা দাঁড়িয়ে সব শোনে। পূর্ণিমা বলে ছোট ছেলেকে তুমি বড় ছেলের বিরুদ্ধে তাতাচ্ছ? শিব বলে কেউ কাউকে তাতাচ্ছে না মা। পূর্ণিমা শিবের গায়ে হাত বোলাতেই শিব হাতটা ছাড়িয়ে ওখান থেকে চলে যায়। পূর্ণিমা অবাক হয়। ঠাম্মি বলে সবাই কিন্তু মহারাজ নয় বৌমা। তখন মহারাজের বাবা বলে মহারাজ কিন্তু মা অন্ত প্রাণ, তুমি যাই বলো না কেন ও কিন্তু মাকে অপমান কোনোদিনই করে না। মহারাজ প্রতিটা পদক্ষেপই এই সংসারের ভালো আর মঙ্গলের জন্য নেয়। পূজা মাও কিন্তু তাই, আর তুমি সুযোগ পেলে ওদেরকে অপমান করতে থাকো। পূর্ণিমা চুপচাপ দাঁড়িয়ে সবকিছু শোনে। ঠাম্মি বলে পূজা আর মহারাজ হচ্ছে এই বাড়ির লক্ষ্মীনারায়ণ জুটি। মহারাজের মা হাসে। তখন ঠাম্মি বলে হেসো না, দেখো ওরাই তোমার এই বাড়ির মান সম্মান সবসময় রক্ষা করবে, সবসময় আগলে রাখবে। পূর্ণিমা বলে লক্ষ্মীনারায়ণ জুটি, একজন কুড়ে আর একজন অলক্ষ্মী। আমি বলে প্রিয়াঙ্কা বুঝি লক্ষ্মী, তুমি নিশ্চিত তো বৌমা? পূর্ণিমা একটু চিন্তায় পড়ে যায়, চুপ করে থাকে। প্রিয়াঙ্কার সেই রুদ্রমূর্তির কথা ভাবতে থাকে মনে মনে, যখন মহারাজকে বলেছিল এই তুই একদম চুপ করবি, একদম চুপ, সেই সমস্ত কথাগুলো ভাবতে থাকে মনে মনে। মহারাজ আসে। মহারাজ আসতেই পূজা মুখ ঘুরিয়ে নেয়, নিজের কাজ করতে থাকে। মহারাজ বলে বাবা কি হলো আপনার, আর সবাই কোথায়? কিছু জিজ্ঞেস করছি তো আপনাকে। পূজা তখন বলে আপনার কি লাগবে বলুন, আমি এনে দিচ্ছি। মহারাজ বলে না না, আমার কিছু লাগবে না, আমি জিজ্ঞাসা করছি যে বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে কিনা। মহারাজ বলে না, দাদার সাথে প্রিয়াঙ্কার কথা হওয়ার পর কি হলো না হলো কি বুঝলেন, কিছু আঁচ পেলেন? মহারাজ বলে। পূজা বলে না। মহারাজ বলে ওইভাবে না বলার কি আছে? তখন পূজা বলে যে যেই ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই বলতে হয়। দুজনের মধ্যে আবার তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। পূজা বলে আপনার বোঝা তো আবার নিশ্চয়ই কিছু ভুলই বুঝেছেন। মহারাজ বলে না না, আমি কিছু ভুল টুল বুঝিনি, আমি এটা বুঝতে পেরেছি আপনি এখন রেগে আছেন।
মহারাজ বলে আপনার তো ভালো লাগার কথা, আপনার তো পরম শ্রদ্ধেয় ভালো লাগার খোকন স্যার আসছে। পূজা বলে হ্যাঁ ভালো তো, তাকে নিয়ে আমি নিচে নয় সোজাই ঘরে এসে পড়াশোনা করব। মহারাজ বলে হ্যাঁ ভালো তো, তা করবেন। তখন পূজা বলে দরজা বন্ধ করে। মহারাজ বলে দরজা বন্ধ করে কি হবে? পূজা বলে কেউ যাতে বিরক্ত না করে। এইভাবে কথাবার্তা হতে হতেই সেখানে মাধুরী আসে, বলে ইঙ্ক পেন হবে? আসলে তত্ত্ব লিখছি তো একটু লাগবে আসলে। মহারাজ হাসতে থাকে। পূজা বলে এই তাহলে সব কিছু ঠিকঠাক হচ্ছে বলো, বিয়েটা তাহলে হচ্ছে? মহারাজ বলে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে, তাহলে সব কিছু ঠিকঠাক আছে। মহারাজ বলে দাদার সাথে প্রিয়াঙ্কার কথা হয়ে গেছে বুঝলেন, আর প্রিয়াঙ্কা যেভাবে যে পরিস্থিতিতে আছে দাদা মেনে নিয়েছে। মহারাজ আর পূজা তো দেখছি খুব খুশি। মহারাজ আর পূজা এতটাই খুশি, দুজন দুজনকে অভিনন্দন জানায়। অভিনন্দন জানাতে গিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরবে, ঠিক সেই মুহূর্তে চলে আসে মাধুরী মাঝখানে। মাধুরীকে দেখে দুজনেই সরে যায়। মহারাজ বলে এই সুযোগ যখন আছে তখন এই খেপিটাকে আরও খ্যাপানো যাক। মহারাজ বলে মাধুরী বলে আমার জন্য একটু হট চকলেট বানিয়ে দাও না প্লিজ। পূজা রেগে যায়। মাধুরী তো হাসতে হাসতে রাজি হয়ে যায়। পূজাকে শুনিয়ে শুনিয়ে বলে মহারাজ আসলে আমার এই হট চকলেট খুব প্রিয়। পূজা বলে আপনি আবার কবে থেকে হট চকলেট ভালোবাসেন? হ্যাঁ। মহারাজ বলে এই যে এখন থেকে। মহারাজ বলে মাধুরী বানিয়ে দেবে না? তখন মাধুরী বলে হ্যাঁ তুমি চাইছো আর আমি বানিয়ে দেবো না? তখন মহারাজের কাছে যাবে কি পূজা তখন আটকে নেয়। মহারাজ তো পুরো মজা নিতে থাকে। মহারাজ বলে আচ্ছা বাড়ির সবাই কোথায় গেল, কাউকে তো দেখতে পাচ্ছি না, কি হয়েছে মাধুরী? মাধুরী তখন বলে জানো অশান্তি হয়েছে তো। পূজা আর মহারাজ তখন মন দিয়ে শুনতে থাকে। মাধুরী সবটা ঘটনা বলতে থাকে আর বলে সব থেকে বড় ঘটনা হয়েছে যে সোমনাথ দা সপাটে শিবকে চড় মেরেছে। এটা শুনে তো মহারাজ খুব রেগে যায়। মাধুরী বলে কি বলবো, কেলেঙ্কারি কাণ্ড একেবারে। পূজা অবাক হয়ে যায়, মহারাজ কিন্তু খুব রেগে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে মহারাজের আরও এক জমজমাট এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।